স্বামী প্রভানন্দ রচিত শ্রীরামকৃষ্ণের অন্তরলীলা। সুবিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার 12ই অক্টোবর থেকে শ্রীরামকৃষ্ণের কণ্ঠরোগের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর চিকিৎসায় ঠাকুরের অবস্থার সামান্য উন্নতিও দেখা দিয়ে গিয়েছিল, কিন্তু ইদানিং গলার ক্ষত থেকে বারবার রক্তক্ষরণের ফলে বহুবিধ উপসর্গ দেখা দিয়েছে। সে কারণে ভক্তগণ, সেবকগণ ও চিকিৎসক সকলেই বিশেষ চিন্তিত। আজ রবিবার শুক্লা দ্বিতীয়া তিথি 24শে কার্তিক 1292, 8ই নভেম্বর 1885। সকাল 8টার সময় মাস্টার মশাই ডাক্তার মহেন্দ্রলাল সরকারের শাঁখারীটোলার বাড়িতে উপস্থিত হয়েছেন। তিনি ঠাকুরের ক্ষত মিশ্রিত রক্ত একটা কাগজে করে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার সরকার পরীক্ষা করে দেখেন। তিনি ঠাকুরের বিস্তারিত খবর নেন। ডাক্তার সরকার ঠাকুরের চিকিৎসক। তাঁর মনোরঞ্জনের জন্য ভক্ত ও সেবকগণ সর্বদাই সচেষ্ট। মাস্টারমশাইয়ের সঙ্গে গিয়েছিলেন শরৎচন্দ্র। মাস্টারমশাইয়ের সঙ্গে গিয়েছিলেন শরৎচন্দ্র ও গঙ্গাধর। শরৎচন্দ্র হচ্ছে স্বামী সারদানন্দ আর গঙ্গাধর স্বামী অপর্ণানন্দ। ডাক্তার সরকারের অনুরোধে গঙ্গাধর গান ধরেন। हमारे प्रभु अवगुण चीतन धरो, समुदर्शी है नाम तिहार। अब मोहि पार करो, एक लोहा पूजा में राखत, एक घर बधिक करो। पारस गुण अवगुण नहीं, चित बई कांचन करत भरो। एक नदिया एक नार कहावत, मैलो ही नीर भरो। जब दो मिली एक वरण भये, सुरसरी नाम करो। यह आया भ्रमजाल निवारो, सुरदास सवरो। अब की बेर मोहि पार उतारो, नहीं प्राण जात डरो। গঙ্গাধরের গান মাস্টারমশাইয়ের হৃদয়ে আকুল করে তোলে। ডাক্তার সরকার নিবিষ্ট মনে গান শোনেন। এরপর গঙ্গাধর গান ধরেন শিব রূপ ইত্যাদি। মাস্টারমশাইয়ের মনে হয় গানটি ভাবে ও সুরে অসাধারণ। ডাক্তার সরকারের অনুরোধে গঙ্গাধর তাঁর দ্বিতীয় গানটির পুনরাবৃত্তি করেন। গান থামে। গানের রেশ অনুরণিত হতে থাকে উপস্থিত সকলের হৃদয়ে। ডাক্তার সরকার মাস্টারমশাইকে বলেন, তোমার পরমহংস করে আমার জ্বর হয়ে গেছে। শাঁখারীটোলা থেকে 10:30 নাগাদ বেরিয়ে মাস্টারমশাই, গঙ্গাধর ও শরৎচন্দ্র শ্যামপুকুর বাড়িতে উপস্থিত হন। গত রাত্রে ঠাকুরের গলার ক্ষত থেকে রক্তক্ষরণ হয়েছিল।
আজ সকালে একবার এবং দুপুর 1টা নাগাদ আরেকবার রক্তক্ষরণ হয়েছে। মাস্টারমশাইয়ের একবার মনে হয় বালক ভাবাপন্ন ঠাকুর যেন একটু চিন্তান্বিত হয়েছে। দক্ষিণেশ্বর থেকে উপস্থিত হয়েছেন প্রতাপ হাজরা। শ্রীরামকৃষ্ণ তাকে দেখছেন ও মাঝে মাঝে হাসছেন। তিনি হাজরাকে লক্ষ্য করে বলেন, তুমি জপ করে এটা সারিয়ে দাও না। শ্রীরামকৃষ্ণ একথা বারবার বলতে থাকেন। শ্রীরামকৃষ্ণ যেন তাঁর আচরণের ব্যাখ্যা করে উপস্থিত সকলকে বলেন, ইনি আগে আমার অসুখ হলে জপ করতেন। ঠাকুরের এ ধরনের আচরণ ভক্ত নবগোপালকে বিস্মিত করে। নবগোপাল আশেপাশের লোকের সঙ্গে কানাকানি করতে থাকেন। শ্রীরামকৃষ্ণ তাঁর মনের ভাব বুঝতে পেরে হাজরা সম্বন্ধে বলেন, ইনি একজন খুব ভালো লোক। শ্রীরামকৃষ্ণ এবার হাজরাকে বলেন, গলায় ওটা কি? হাজরা বলেন, গঙ্গা মাতার মাদুলি। শ্রীরামকৃষ্ণ হাজরা মশাইকে জিজ্ঞাসা করেন, যারা মূঢ়াত্মা, যাদের মন দূষিত, তাদেরই এসব হয়, তা আমার কেন হলো? হাজরা বলেন, সে আপনার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে হাজরা মশাইয়ের ধারণার স্থিরতা নাই। তিনি কখনো মনে করেন ঠাকুর একজন বড় সাধু, কখনো ভাবেন ঈশ্বরের অবতার, আবার কখনো বা ভাবেন তাঁর দেশের একজন সৎ ব্রাহ্মণ মাত্র। তাঁর বিশ্বাসের আঁট নাই। ঠাকুর তাঁর মনোভাবকে উল্লেখ করে একবার বলেছিলেন, তোমার বিশ্বাস কই, তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলা পোষ্টাই হয়। লীলা পোষ্টাইয়ের জন্য ডাক্তার মহেন্দ্রলাল সরকার উপস্থিত হয়েছেন। তাকে নিয়ে এসেছেন নিতাইবাবু। নিতাইবাবু বলরাম বসুর ভ্রাতুষ্পুত্র। ডাক্তার সরকার নিজেও কিছুটা অসুস্থ, তবুও ঠাকুরের পীড়ার কিছু জটিলতা শুনে তাকে দেখতে এসেছেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের ব্যাধির পরীক্ষা নিরীক্ষা করে রোগী ও সেবকদের আশ্বস্ত করে বলেন, কিছু ভয় নাই, আমি বলছি। মনে হয় শ্রীরামকৃষ্ণের দিক থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে ডাক্তার তাঁকে বলেন, যদি সংশয় থাকে বলো, যাতে সংশয় না থাকে। অন্যরকম করতে ইচ্ছা আছে কি? ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণের নিকট জানতে চান, তিনি তাঁর চিকিৎসক পরিবর্তনের কথা ভাবছেন কিনা। মনে হয় ঠাকুর এই প্রস্তাবে নেতিবাচক উত্তর দেন। ডাক্তার সরকার বলেন, কফ হয়েছে, তাতে নক্স ভূমিকা পড়েছে। Quite competent to account for the change for the worse. এখানে বড্ড গরম। একটু পরে ডাক্তার সরকার বলেন, আমরাই এই গরম বাড়াচ্ছি, আমি এখন উঠি। সন্ধ্যাকাল। শ্রীরামকৃষ্ণের অসুখের বাড়াবাড়ির জন্য ভক্ত ও সেবকগণ স্থির করেছেন যে কেউ তাঁর ঘরে গিয়ে ভিড় করবেন না।
মাস্টারমশাই ও দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তাঁদের উপর শ্রীরামকৃষ্ণের স্নেহদৃষ্টি পড়ে। তিনি বলেন, এসে বসো না, দু একজন ঘরে থাকলেই বা। শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ পরে বলেন, নিরঞ্জন কই? নিরঞ্জন শ্রীরামকৃষ্ণের নিকটে গিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেন, এখানে বসো। ঠাকুর মাস্টারমশাইকে ইঙ্গিত করাতে মাস্টারমশাই তাঁর কাছে গিয়ে বসেন। মাস্টারমশাই নিরঞ্জনকে দেখিয়ে বলেন, ইনি ধ্যান করছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেন, হ্যাঁ। আরো কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। নিরঞ্জন ঘর থেকে বেরিয়ে যান। শ্রীরামকৃষ্ণ তাকে দেখিয়ে ইঙ্গিতে মাস্টারমশাইকে বলেন, দেখেছ, নেশার চক্ষু যেন, মানে ধ্যান করছিলেন তো, চোখটা যেন নেশাগ্রস্তের মতো হয়েছে। সময় গড়িয়ে চলে। শ্রীরামকৃষ্ণ বিছানায় বসে আছেন। মাস্টারমশাই লক্ষ্য করেন ঠাকুর ভাবাবিষ্ট হয়েছে। চতুর্দিক নীরব নিথর। ঠাকুরের মুখে দিব্য ভাবের দীপ্তি। ভাব সম্বরণের পর শ্রীরামকৃষ্ণ বলেন, কি দেখলুম? ছেলেবেলায় যেমন মুড়ি খেতুম, তেল, নুন, মরিচ গুঁড়া ও পেঁয়াজের রস দিয়ে, সেই রকম যেন। আর দেখি চিদানন্দ রস, তাতে সব কিছু জোরে রয়েছে, তাতে সব কিছু জোরে আছে। রাত্রি গভীর হয়। মাস্টারমশাই এবার বিদায় নিয়ে বাড়িতে যাবার জন্য প্রস্তুত হন। মাস্টারমশাই প্রতিদিন সকালে শ্রীরামকৃষ্ণের দেহের যাবতীয় সংবাদ নিয়ে ডাক্তার সরকারের কাছে যান। সে বিষয়ের উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলেন, তুমি যদি ডাক্তারের কাছে যাও তো কাশির কথা বলবে। তুমি যদি ডাক্তারের কাছে যাও তো কাশির কথা বলবে। তুমি বাড়ি যাবে না এখানে থাকবে? মাস্টারমশাই বলেন, এখানে থাকবো, নয়তো কাল এখানে এসে আপনার শেষ সংবাদ নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ বলেন, আবার আসবে? আজ 9ই নভেম্বর 1885, 25শে কার্তিক 1292, সোমবার, শুক্লা তৃতীয়া, শরৎকাল। নীল আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতিতে আনন্দের দ্যুতি, চারিদিকে আনন্দের পরিবেশ। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ গুরুতর পীড়িত। তাঁর রোগের অবস্থার অবনতির জন্য ভক্ত ও সেবকদের মন ভারাক্রান্ত। গত রাত্রে তাঁর গলার খড় থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাস্টারমশাই লক্ষ্য করেন ঠাকুরের বিছানাতেও রক্ত লেগে রয়েছে। সকালবেলা সেবকদের মধ্যে গভীর হতাশা দেখা দেয়। মাস্টারমশাই ঠাকুরের শরীরের সব খবর জেনে নিয়ে ডাক্তার সরকারের বাড়িতে যান। সেই অবসরে ডাক্তার প্রতাপ মজুমদার এসে ঠাকুরের খোঁজ খবর নিয়ে যান।
দেখা যায় সেদিন দুপুরবেলা মাস্টারমশাই তাঁর স্ত্রী নিকুঞ্জ দেবীকে সঙ্গে নিয়ে পরেশনাথের মন্দির ও কোকনের জগদ্ধাত্রী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে মাস্টারমশাই শ্যামপুকুরে ঠাকুরের নিকট উপস্থিত হন এবং জানতে পারেন যে তাঁর অনুপস্থিতিকালে ডাক্তার সরকার ঠাকুরকে দেখতে এসেছিলেন। আরও জানতে পারেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে বলে দিয়েছেন, তোমার ঔষধে কিছু হলো না, আমি প্রতাপের ঔষধ খাব। তদনুযায়ী ঠাকুরের শরীরের বিস্তৃত বিবরণ জেনে নিয়ে মাস্টারমশাই রওনা হন ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের উদ্দেশ্যে। তখন বেলা ৩টা। তাছাড়াও ঠাকুরের শরীরের অবস্থা লক্ষ্য করে মাস্টারমশাই এদিন রাত্রে শ্যামপুকুর বাটিতে বাস করেন। পরদিন মঙ্গলবার 10ই নভেম্বর 1885। প্রাপ্ত তথ্যাদি থেকে মনে হয় ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের নিকট যদিও সংবাদ পাঠানো হয়েছিল, ডাক্তার মজুমদারের ইচ্ছানুসারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারের চিকিৎসাধীনেই থাকেন। তদনুযায়ী মাস্টারমশাই সকালবেলাতেই চলে যান ডাক্তার সরকারের কাছে। তাঁর কাছ থেকে ঠাকুরের জন্য ঔষধ সংগ্রহ করেন, কিন্তু তাকে কোনো কাজে কালীঘাটে যেতে হয়েছিল। সেখান থেকে তিনি মহিমাচরণ চক্রবর্তীর হাতে ঠাকুরের জন্য ঔষধ পাঠিয়ে দেন। দুপুরবেলা ডাক্তার সরকার ঠাকুরকে দেখতে আসেন। অন্যান্যদের সঙ্গে মাস্টারমশাইও সেখানে উপস্থিত। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে আশ্বস্ত করে বলেন, তোমায় 5 আনা বিশ্বাস করছি। ডাক্তার সরকার খুশি হন। তিনি ঠাকুরকে বলেন, একটু তাঁকে বলো যেন আমাদের ভাবনা চলে যায়। শ্রীরামকৃষ্ণ রাম, লক্ষ্মণ ও ব্যাঙের কাহিনীটি উল্লেখ করে বলেন, কোলা ব্যাঙ বলেছিল, রাম রক্ষা করো, রাম রক্ষা করো, তাই তোমাকে ডাকছি। তাকে আর বলছি না। এর পরের অংশটা হচ্ছে, কোলা ব্যাঙটি বলল যে যখন দেখছি রামই আমাকে মারছেন, অর্থাৎ সেই ধনুক পুঁতে রেখেছিলেন, তাতেই ওই ব্যাঙটির মুমূর্ষু অবস্থা হয়েছিল, সেই জন্যে চুপ করে আছি। রাম বলে জিজ্ঞেস করেছিলেন না, যখন সাপে ধরে তখন তো খুব চেঁচাও, এখন চুপ করে আছো কেন? তখন কোলা ব্যাঙটি এই কথা বলেছিল, তাই তোমাকে ডাকছি, তাকে আর বলছি না। ডাক্তার সরকার চলে যাবার পর ঠাকুর মাস্টারমশাইয়ের হাতে এলাচ দানা দেন। সন্ধ্যাবেলা ঠাকুরের গলার খক থেকে আবার রক্তক্ষরণ হতে থাকে। সেবকেরা ব্যতিব্যস্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে।
ঠাকুরের ব্যাধির বাড়াবাড়ির খবর পেয়ে শ্রীমা দক্ষিণেশ্বর থেকে এসেছিলেন। শ্যামপুকুর বাড়ির কোনো স্থানে, সম্ভবত 3তলা ছাদের পাশের চাতালে অবস্থান করছিলেন। মনে হয় শ্রীমা তখন পর্যন্ত দক্ষিণেশ্বরেই বাস করছিলেন। ঠাকুরের গলা থেকে রক্তক্ষরণের খবর শ্রীমায়ের নিকট পৌঁছায়। তিনি ঠাকুরের সেবক শরতের মারফত বলে পাঠান যে ঠাকুরের মাথায় যেন জল ঢালা হয় এবং তাঁর পেটে যেন ভিজে গামছা দেওয়া হয়। তার কিছুক্ষণ পরে শ্রীমা নিজে একবার ঠাকুরকে দেখে যান। শ্রীমা ঘর থেকে চলে যাবার পর শ্রীরামকৃষ্ণ উপস্থিত সেবক ও ভক্তদের লক্ষ্য করে বলেন, শালারা আমায় কেশব সেনের চেয়েও বড় অবতার বানালে। নরেন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন যে তিনি যদি অনুমতি করেন তাহলে দোতলাতেই তাঁর পায়খানার ব্যবস্থা করা যাবে। শ্রীরামকৃষ্ণ নমস্কার করে বলেন, তা কখনো হবে না। ভক্তদের কেউ কেউ শ্যামপুকুর বাড়িতে শ্রীমায়ের বসবাসের জন্য ঠাকুরকে বলেন। শ্রীরামকৃষ্ণ বলেন, ও থাকলে, ও অর্থাৎ শ্রীমা থাকলে আমার অসুখ সারবে মনে করছো? নরেন্দ্রনাথ বলেন, দুমহল হলে সব ব্যবস্থা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ সম্মতি দেন, বলেন, হ্যাঁ তাই হোক। রাত্রি গভীর হচ্ছে দেখে নরেন্দ্রনাথ ও মাস্টারমশাই শ্রীমাকে দক্ষিণেশ্বরে পাঠিয়ে দেবার প্রস্তাব করেন ঠাকুরের কাছে। শ্রীরামকৃষ্ণ বলেন, আজ থাক, কাঁদবে, আপনি গতিক দেখে পালাবে। ঠাকুরের শরীরের শেষ সংবাদ নিয়ে জনৈক সেবক ডাক্তার সরকারের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, ডাক্তারকে বলবার জন্য সব বলে দিয়েছে? মাস্টারমশাই বলেন, আজ্ঞা, লিখে দিয়েছি। প্রাপ্ত তথ্যাদি থেকে প্রায় নিশ্চিত সিদ্ধান্ত করা যায় যে শ্রীমা শ্যামপুকুর বাড়িতে থাকার খুবই অসুবিধা দেখে বা সেখানকার গতিক দেখে পালিয়ে যাননি। খুবই সম্ভবত এই দিন থেকেই তিনি শ্যামপুকুর বাড়িতে স্থায়ীভাবে থাকতে শ্যামপুকুর বাড়িতে স্থায়ীভাবে থাকতে আরম্ভ করেছিলেন। ইতিপূর্বেই বিশেষ সতর্কতার সহিত পথ্য প্রস্তুত করিবার জন্য শ্রীমাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে নিয়ে আসার প্রস্তাব ভক্তগণ ঠাকুরের নিকট করেছিলেন। লজ্জাশীলা শ্রীমা শ্রীমাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে নিয়ে আসার প্রস্তাব ভক্তগণ ঠাকুরের নিকট করেছিলেন। লজ্জাশীলা শ্রীমা শ্যামপুকুরের বাড়িতে পুরুষ ভক্তদের মধ্যে বাস করতে পারবেন কিনা সন্দেহ দেখা দিয়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রস্তাবকারীদের বলেছিলেন,
সে কি এখানে এসে থাকতে পারবে? যা হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো। সব কথা জেনে শুনে সে আসতে চায় তো আসুক। দক্ষিণেশ্বরে শ্রী মায়ের নিকট লোক পাঠানো হয়। সুপথ্য তৈরি করার লোকের অভাবে ঠাকুরের রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে শুনেই শ্রীমা নিজের থাকার সুবিধা অসুবিধার কথা কিছুমাত্র চিন্তা না করে শ্যামপুকুরের বাড়িতে এসে বসবাস করতে সম্মত হন। এ প্রসঙ্গে জীবন বৃত্তান্তকার লিখেছেন, তাঁর সেবা করিবার নিমিত্ত কয়েকটি ভক্ত এবং একটি ব্রাহ্মণ কন্যা আসিয়া জুটিয়াছিলেন। এই স্ত্রীলোকটি ভক্তিমতী বটে, কিন্তু তাহার কিঞ্চিৎ তমগুণাধিক্যবশত সেবা কার্যে বিশেষ ত্রুটি হইতে আরম্ভ হইল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী এ পর্যন্ত দক্ষিণেশ্বরে ছিলেন। আমরা পরমহংসদেবের চরণ ধারণ পূর্বক তাহাকে সম্মত করিয়া মাতা ঠাকুরানীকে শ্যামপুকুরের বাটিতে আনয়ন করিয়াছিলাম। শ্রীমা আলোচ্য দিনের মধ্যে শ্যামপুকুরে চলে এসেছিলেন। লাটু মহারাজের স্মৃতিকথা থেকে জানা যায়, সেবক যোগীন পরবর্তীকালে স্বামী যোগানন্দ শ্রীমাকে দক্ষিণেশ্বর থেকে গাড়ি করে নিয়ে এসেছিলেন। সেই গাড়িতে দক্ষিণেশ্বর থেকে আনা হয়েছিল শ্রীরামকৃষ্ণের ব্যবহৃত ক্যাম্প খাটখানি। অবশ্য এর পূর্বেই শ্রীমা অন্তত একবার শ্যামপুকুর বাড়িতে এসে শ্রীরামকৃষ্ণকে দেখে গিয়েছিলেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, ঠাকুর যখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর হইতে শ্যামপুকুর গিয়াছেন, তখন সেবায় বঞ্চিতা শ্রীমা দুশ্চিন্তায় দিন কাটাইতেছেন। এমন সময় গোলাপ মা একদিন কথায় কথায় যোগীন মাকে বলিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছে। যোগীন মার মুখে ওই কথা শুনিয়া শ্রীমা গাড়ি করিয়া ঠাকুরের কাছে গিয়া কাঁদিয়া বলিলেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? ঠাকুর বলিলেন, না, কে তোমায় কথা বলেছে? শ্রীমা বলিলেন, গোলাপ বলেছে। তখন ঠাকুর রাগিয়া গিয়া বলিলেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে। সে জানে না তুমি কে। গোলাপ কোথায়? আসুক না। শ্রীমা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন। পরে শ্রীরামকৃষ্ণ গোলাপ মাকে খুব ভর্ৎসনা করেন। গোলাপ মা তক্ষুনি দক্ষিণেশ্বরে হেঁটে যান এবং শ্রীমার নিকট কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেন। বলা বাহুল্য, শ্রীমা তাঁকে ক্ষমা করেন। এই অবসরে আমাদের স্মরণ করা দরকার, শ্রীমা শ্যামপুকুর বাড়িতে এসে কিরূপ জীবন যাপন করেছেন। তাঁর সেই তপস্যাময় জীবনের একটি চিত্র এঁকেছেন স্বামী শারদানন্দ। তিনি লিখেছেন, স্নানাদি করিবার
একটি মাত্র স্থান সকলের নিমিত্ত নির্দিষ্ট থাকায় রাত্রি ৩টার পূর্বে শয্যা ত্যাগপূর্বক তিনি কখন যে ওইসব কর্ম সম্পাদন করিয়া ত্রিতলে ছাদের পার্শ্বস্থ চাতালে উঠিয়া যাইতেন তাহা কেহ জানিতে পারিত না। সমস্ত দিবস তথায় অতিবাহিত করিয়া যথাসময়ে ঠাকুরের নিমিত্ত পথ্যাদি প্রস্তুত পূর্বক তিনি বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দ অথবা স্বামী অদ্ভুতানন্দের দ্বারা ওই সংবাদ নিম্নে প্রেরণ করিতেন। তখন সুবিধা হইলে লোক সরাইয়া তাহাকে উহা আনয়নপূর্বক ঠাকুরকে খাওয়াইতে বলা হইত, নতুবা আমরাই উহা লইয়া আসিতাম। মধ্যাহ্নে তিনি ওই স্থানে স্বয়ং আহার ও বিশ্রাম করিতেন এবং রাত্রি 11টার সময় সকলে নিদ্রিত হইলে তিনি ওই স্থান হইতে নামিয়া দ্বিতলে তাহার নিমিত্ত নির্দিষ্ট গৃহে আসিয়া রাত্রি 2টা পর্যন্ত শয়ন করিয়া থাকিতেন। ঠাকুরকে রোগমুক্ত করিবার আশায় বুক বাঁধিয়া তিনি দিনের পর দিন ওই রূপে কাটাইয়া দিতেন এবং এরূপ নীরবে নিঃশব্দে সর্বদা অবস্থান করিতেন যে যাহারা প্রত্যহ এখানে যাওয়া আসা করিত তাহাদিগের অনেকেও জানিতে পারিত না তিনি এখানে থাকিয়া ঠাকুরের সর্বপ্রধান সেবা কার্যের ভার গ্রহণ করিয়াছেন। আজ 29শে কার্তিক 1292 শুক্লা ষষ্ঠী। পরের দিন কার্তিক পূজা 13ই নভেম্বর 1885, শুক্রবার বেলা 10টা। ঠাকুরের দোতলা ঘরে উপস্থিত গিরিশচন্দ্র, দেবেন্দ্রনাথ মজুমদার, নিরঞ্জন, রাখাল, খোকা, হাজরামশাই, মাস্টারমশাই প্রভৃতি। মাস্টারমশাই লক্ষ্য করেন যে ঠাকুর আজ যেন স্ফূর্তিহীন, আজ অসুখের কিছু বাড়াবাড়ি। ভক্ত গিরিশচন্দ্রের সেদিকে খেয়াল নাই। তিনি ঠাকুরের ও শ্রীচৈতন্যের দিনচর্চার মধ্যে সাদৃশ্য খুঁজছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, মহাপ্রভু যেমন ব্রাহ্মণের পাদদক গ্রহণ করেছিলেন সেরূপ কিছু? শ্রীরামকৃষ্ণ বলেন, কই, মনে ওঠে না, উঠলে বলতুম। ইতোমধ্যে কিছু সময় অতিবাহিত হয়। গিরিশচন্দ্র আবার জিজ্ঞাসা করেন, আপনি কি অনুমতি করেন? কোন বৈদ্য ডাকব? শ্রীরামকৃষ্ণ বলেন, কিছুই ঠিক করতে পারি না, এখন দেহের উপরও টান নাই। আমার আর সে অবস্থা নয়, বালকের অবস্থায় রেখেছে। পাটোয়ারি থাকলে ভাব সমাধি হয় না। কারো টাকা ইত্যাদি বাড়ুক অথবা নিজের ব্যায়াম কিরূপে ভালো হবে সেদিকে মন আসে না। তবে
পরের মন জানা তিনি যদ্দূর জানিয়েছেন জানতে পেরেছি। কার কত ভক্তি জ্ঞান কিছু বুঝতে পারি। মাস্টারমশাই ডাক্তার সরকারের কাছে যাবেন। তিনি ঠাকুরের অসুখের অবস্থার তথ্যাদি সংগ্রহ করেন। আজ গলা দিয়ে রক্ত পড়েনি, কাশিও হয়নি, তবে গলার ঘা তেমনি ফুটে টাটিয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে কথা ওঠে। গিরিশচন্দ্র মন্তব্য করেন, আগে কোথায় হোমিওপ্যাথি চিকিৎসা ছিল? শ্রীরামকৃষ্ণ বলেন, তখন হোমিওপ্যাথি শুনিনি। তখন ছিল আগরপাড়ার বিশ্বনাথ কবিরাজ। মাস্টারমশাইয়ের মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ গম্ভীর হয়ে গেছেন। তাঁর দক্ষিণেশ্বরে ফিরে যাবার কথা ওঠে। শ্রীরামকৃষ্ণ বলতে থাকেন, শরীরের কিছু হয়তো সেখানেই যা হয় হবে। ঠাকুরের মুখে এ কথা শুনে মাস্টারমশাই চোখের জল ফেলতে থাকেন। পরবর্তী দৃশ্য, ঠাকুর পথ্য আহার করতে বসেছেন। আজ কিছুটা সহজভাবেই তিনি সুজির পায়েস খেতে পারছিলেন। মাস্টারমশাই দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। ঠাকুরের শরীরের কষ্টের কথা ভেবে তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। ঠাকুরের অসহ্য রোগ যন্ত্রণার কথা স্মরণ করে তাঁর পুত্র শোক বোধ করি ঢাকা পড়ে যায়। তিনি পুনর্বার অশ্রু বিসর্জন করতে থাকেন। পরবর্তী দৃশ্য, ঠাকুরের কাছে উপস্থিত ধীরেন্দ্র ঠাকুর, লাটু প্রভৃতি ভক্ত সেবকগণ। শ্রীমা সম্বন্ধে কথা ওঠে। শ্রীরামকৃষ্ণ ধীরেন্দ্রকে বলেন, তাঁর খুব বুদ্ধি ও সহ্য শক্তি। হাজরাকে সরাবার কথায় বলে, আহা থাক থাক। লাটু বলেন, তিনি কাঁদতে লাগলেন। কয়েকদিন পূর্বে সেবক লাটু দক্ষিণেশ্বরে গেছিলেন। তাঁর কাছে ঠাকুরের স্বাস্থ্যের ক্রমাবনতির খবর শুনে শ্রীমা অশ্রু বিসর্জন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন, এই জন্যই তো এরা রাগ করেছে, তুমি দক্ষিণেশ্বরে গিয়েছিলে বলে। লাটু কাউকে না বলে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। জানতে পেরে রামবাবু প্রভৃতি বিরক্ত হয়েছিলেন। শুক্রবার 6ই অগ্রহায়ণ 1292, 20শে নভেম্বর 1885। একটি পুলিশ মামলায় সাক্ষ্য দেবার জন্য মাস্টারমশাই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ব্যস্ত ছিলেন। বিকাল 6টা নাগাদ তিনি হাজির হয়েছেন শ্যামপুকুর বাড়িতে। ঠাকুরের
রোগাবস্থার কোনো উন্নতি তিনি দেখতে পান না। নরেন্দ্রনাথের সঙ্গে দেখা হতে তিনি বলেন, মহিমাচরণ কথিত একটি তত্ত্বকথা। ন্যাংটা নাকি বলতেন 3 দিনেই নির্বিকল্প সমাধি হয়ে যায়। সচ্চিত আনন্দ নিয়ে 3 প্রকারের সমাধি হয়। এ সকল কথা শুনে বোধ করি নরেন্দ্রনাথ উৎসাহিত হয়েছেন। তিনি তখন বলেন, আমি ভিক্ষা করে বাড়ি ভাড়া করব, সকলে মিলে সাধন করব। আজ শনিবার 21শে নভেম্বর 1885। রাসযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন অঞ্চলে উৎসবের আয়োজন হয়েছে। আকাশে বাতাসে আনন্দের আমেজ। এদিকে শ্যামপুকুর বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রোগশয্যায় শায়িত। সেবক ভক্ত সকলেই গভীর চিন্তামগ্ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অসুখের বাড়াবাড়ি দেখে গিরিশচন্দ্র, ছোট নরেন্দ্র ও কালিদাস যান ডাক্তার সরকারের বাড়িতে। বিকাল 4:30টার সময় ঠাকুরের ক্ষত থেকে রক্ত পড়তে থাকে। তিনি কাহিল হয়ে পড়েন। ভীত সন্ত্রস্ত সেবকগণ অসহায়, চারিদিকে অপেক্ষমান। রাখাল মাথায় হাত দিয়ে কাঁদতে থাকেন। তাঁকে সান্ত্বনা দেবার জন্য শ্রীরামকৃষ্ণ স্নেহ মাখানো স্বরে বারবার বলতে থাকেন, রাখাল কি বলিস? ডাক্তার সরকার উপস্থিত হয়েছেন। রোগীর অবস্থা দেখে শুনে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করেন। তিনি বলেন, এই ওষুধেই সেরে যাবে। আজ সমস্ত দিন বইপত্র মিলিয়ে দেখেছি। ইতোমধ্যে ডাক্তার সরকার বিদায় নেবার সময় কালিদাসকে ডেকে নিয়ে যান। ডাক্তার সরকার ঠাকুরদের বাড়িতে থাকবেন। প্রয়োজন হলে তাকে খবর দিতে হবে। কালিদাসকে এই নির্দেশ দিয়ে তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হন। ডাক্তার সরকারের বেরোবার মুখে একটি ঘটনা ঘটে যায়। শ্যামপুকুর অঞ্চলের আবদ্ধ হাওয়া থেকে সরিয়ে কোনো মুক্ত স্থানে ঠাকুরকে স্থানান্তরিত করবার প্রস্তাব দিয়েছিলেন ডাক্তার সরকার। ভক্তগণের চেষ্টাতে একটি বাড়ির সন্ধানও পাওয়া গেছিল। এখন ডাক্তার সরকারের সামনে মাস্টারমশাই নরেন্দ্রনাথকে বলেন ওই বাড়ির কথা। বাড়ির ভাড়া মাসিক 100 টাকা। একথা রোগশয্যায় শায়িত শ্রীরামকৃষ্ণের কানে পৌঁছায়। তিনি 2 হাত জোড় করে বলেন, আমি প্রার্থনা করছি ওসব বাড়ি 100 টাকা ভাড়ায় আমি যেতে পারবো না। ঠাকুরের এই প্রতিক্রিয়া দেখে মাস্টারমশাই নিজের আচরণের জন্য গভীর দুঃখিত হন। মাস্টারমশাই পরে রামচন্দ্র, সুরেন্দ্র, কালিদাস এদের কাছে নিজের অপরাধের কথা নিবেদন করেন। তিনি খুবই হতাশ মনে বাড়িতে ফিরে যান। তিনি ভাবেন তিনি নিজে আর কোনো বিষয়ে উদ্যোগী হবেন না। তিনি ঝড়ের এঁটো পাতা হয়ে থাকবেন। মাস্টারমশাইয়ের রাতে ভালো ঘুম হয় না। রাত্রি শেষের দিকে তিনি অস্থির হয়ে ওঠেন। তিনি শ্যামপুকুর বাড়িতে চলে আসেন। তখনও গভীর অন্ধকার। ভোর প্রায় 5টা।
ॐ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पार्जितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परतत्ते सदा लीन रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ॐ नमो भगवते रामकृष्णाय नमो नमः। ॐ ऐं ह्रीं जगन्मातृस्वरूपिणी श्री श्रीमां शारदा देव्यै नमो नमः। ॐ परतत्ते सदा लीन रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्।